প্রথম রেকর্ডে আমরা শিখলাম নেট প্রাইস, আর এখন দ্বিতীয় রেকর্ডে আমরা স্যালারি শিটটা একটু দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, শুরু করো। স্যালারি শিট এখানে আপনার প্রশ্নে দেওয়া থাকবে, নেম দেওয়া থাকবে, বেসিক দেওয়া থাকবে। আর ওইখানে কিছু শর্ত দেওয়া থাকবে, যেমন বাড়ি ভাড়া 15%, মেডিকেল চার্জ 10%, ঠিক আছে? এই যে এটা 10%, তারপরে যাতায়াত ভাড়া ধরেন 12%, তারপরে প্রভিডেন্ট ফান্ড এটা হচ্ছে আপনার বেসিক থেকে এই যে কিছু পরিমাণ মানে 7% টাকা তারা আর কি সঞ্চয় রেখে দিবে তাদের কাছে, যেটা আপনি এককালীন আবার পাবেন। যেমন পুলিশের জিপি ফান্ড আছে একটা, হুম। তো ওইরকম এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। অনেকে হয়তো বুঝেন এটা কি। তো এটা যখন 7% আপনি করবেন, এটা সরকারি খাতে যখন যাবে, তখন এটা কিন্তু আপনি পাবেন না। 7% যদি তারা রেখে দেয়, তখন এটা মাইনাস হবে আপনার স্যালারি থেকে। এটা মনে রাখবেন সবসময়, প্রভিডেন্ট ফান্ড মাইনাস হবে। আর ট্যাক্স, এই যে ইসের ভ্যাট, এটা হলো নেট প্রাইসে যখন আপনি ভ্যাট দিছেন, তখন কিন্তু দোকানদার রেখে দিছে। আর এইখানেও মনে করেন যে এই ভ্যাটটা দিবেন, এটা আপনার সরকারি খাতে জমা হবে না। যখন নেট প্রাইসে দিছেন, তখন ওই ভ্যাটটা আর কি যোগ হয়েছে, আপনার টাকা তখন দেওয়া লাগছে ভ্যাটের টাকা। আর এখন ভ্যাটের টাকা দিবেন আপনি সরকারি খাতে, তো আপনার সেক্ষেত্রে স্যালারি থেকে ভ্যাটটা যখন বাদ যাবে, তখন এটা মাইনাস হবে। তো আমি হাউস রেন্ট 15% বের করব বেসিকের উপর দিয়ে, ঠিক আছে? তো এখানে আমি ইকুয়াল দিয়ে বেসিকে ক্লিক করব, দেন ইনটু দিয়ে 15% এন্টার দিব। তো আমার 15% বের হয়েছে বেসিকের উপরে। তারপরে আমি বেসিকের উপরে আমার মেডিকেল চার্জ, ওইটা আমি বের করব। এখানে আছে সেম, গুণ দিয়ে শুধু 10% দিবেন, 10% এন্টার দিবেন। তারপরে যাতায়াত ভাড়া এখানে আপনার 12% আছে, এটা হলো বেসিকের উপরে ধরবেন সবসময় স্যালারি শিটে। তো 12% বের হয়েছে। এখন প্রভিডেন্ট ফান্ড এটা আপনার বেসিক থেকে নিবে, সুতরাং এখানে আপনি প্রথমে ইকুয়াল দিয়ে বেসিকে ক্লিক করবেন, তারপরে 7% গুণ দিবেন, 7% বের হয়েছে। তারপরে ট্যাক্স হচ্ছে আপনার 5%, বেসিকের 5%। তো এই পর্যন্ত আমি বের করলাম। তো এখন দেখেন, ট্যাক্স আপনার 2500 টাকা দেওয়া লাগবে 50,000 টাকার। তারপরে আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হইতেছে 3500 টাকা। তারপরে আপনার যাতায়াত ভাড়া থাকবে, মেডিকেল খরচ, তারপরে বাড়ি ভাড়া, এইগুলো হলো আপনার বেতনের সাথে আপনি এইগুলা পাবেন। এই তিনটা জিনিস আপনার বেতনের সাথে আপনি পাইতেছেন। আর এই দুইটা জিনিস আপনার বেসিক থেকে ওরা চার্জ কেটে নেবে। এইগুলা যোগ দিয়ে কিন্তু আপনার এই ভ্যাট আর ইসের প্রভিডেন্ট ফান্ডের টাকা নিবে না, ওই বেসিক থেকেই নিবে। তো প্রথমে আমি বেসিক যোগ দিব, বেসিকের সাথে এই তিনটা জিনিস, দেখি কত আসে। তো আপনি এখানে আরেকটা ঘর করতে পারেন যদি চান, যে বেসিক সহ আপনি বেসিক, তারপরে বাড়ি ভাড়া, তারপরে মেডিকেল, আর হচ্ছে আপনার যাতায়াত ভাড়া সহ আপনার টোটাল কত টাকা বেতন আসে, ওইটার উপরে যদি আপনি এই দুইটা বাদ দেন, টোটাল বের করে যদি এখানে আপনি আরেকটা ঘর করেন, এখানে যদি আরেকটা ঘর করে যদি টোটাল বের করেন এই তিনটার, তো একই হবে, সমস্যা নাই। ভাই কর্নিয়ারই ডাইরেক্ট পর একটু দেখায় দিয়ে। আচ্ছা ঠিক আছে। তো আনডু করলাম, কই, এটা প্রথমে ডিলিট করতে হবে, এটা আমি ডিলিট করলাম। তো আপনি ঘর নেবেন কিভাবে, দেখা গেল আপনার এই প্রভিডেন্ট ফান্ডের ডান পাশে, এটা কি ডান পাশে, ধরেন ডান পাশে আপনি ঘর নেবেন, এই পাশে একটা ঘর নেবেন, তখন আপনার প্রভিডেন্ট ফান্ডের উপরে ক্লিক করতে হবে, ইনসার্ট দিবেন, এই পাশে আসবে। যদি আপনি এই পাশে নিতে চান, তাহলে আবার এই যে ট্যাক্সের উপরে ক্লিক করে ট্যাক্সের আগে একটা ঘর আনতে হবে। এটা হলো এই যে ইনসার্টের চাপ দিলে হবে, তাহলে আর একটা ঘর হয়েছে এই যে। আবার এইখানে লেফট ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি এইগুলো একসাথে যোগ বিয়োগ করে দেই, দেখেন শর্টকাটে। তো আপনার বেসিক 50,000
যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল কস্ট প্লাস যাতায়াত ভাড়া প্লাস এখন যাতায়াত ভাড়ার পরে আপনি প্লাস দিবেন না, যাতায়াত ভাড়ার পরে হচ্ছে হলো মাইনাস মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স। এই যে আপনার পেমেন্ট আপনি 62,500 টাকা বের হবে। তো এখন দেখি ওইটা হয় কিনা, সত্তর বাইয়ের হিসেব এইভাবে করছিল, এভাবেই হয়। এভাবেই করে, কিন্তু তখন আর কি হলো না, বুঝলাম না কি কারণে। এবারও হয় না ভাই, এবারও দেখেন সব এইখানে কিসে আসছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে দেন। একটা একটা করে দেন ভাই, তাহলে আসবে। একটা একটা করে দেই, কারণ এইটার একটা এর একটা শিট করতে আপনার 7 মিনিট লাগার কথা, যদি একটু তাড়াতাড়ি করতে পারেন। ভাই ওই কোনায় ডাবল ক্লিক করলেও কিন্তু হয়, টান দেয়া লাগে না। ডাবল ক্লিক করেন, হয়ে গেছে। ভাই ক্লাস তো নেওয়ার কথা আপনার, আমি নিতেছি শুধু শুধু। আমি অনেক কিছু জানি না আসলে, আমি 2-3 দিন হয়েছে আর কি আমার ওই বন্ধুর কাছে ক্লাস করছিলাম অনেক আগে, এবারে সাম এইসব শিখছিলাম, পরে আর কোনো কাজ করি নাই। আজকে এই যে ইসের আপনাদের জন্য আর কি করা লাগতেছে। তো এটাই যে অটো সাম দিলে অটোমেটিক এখানে চলে আসবে, তারপরে এইটা জাস্ট মার্কস করে এইখানে টোটালটা লিখে দিবেন, তাহলে হবে, যদি টোটাল চায়। আর যদি না চায় সমস্যা নেই। তারপরে কন্ট্রোলার এস দিয়ে সেভ দিয়ে দিছি। এখন যদি এখান থেকে আমি বের হই, পরে আবার এখানে আসার পরে দেখবেন আমার ফাইলটা থাকবে এখানে। লেনিন দাদা, হ্যাঁ ওই যে কর্নারে পেমেন্ট লিখেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বোধহয় নেট স্যালারি লিখলে ঠিকঠাক হতো না? নেক্সট স্যালারি লিখতে পারেন, সমস্যা নেই, আমি পেমেন্টে লিখবো। ও, এটা এর অত আগে কিছু আমরা ধরবে না। এর আগে আমরা পেমেন্ট করছিলাম, বুঝছেন, পেমেন্ট লিখছিলাম, তো এটা নিয়ে ওখানকার এক বয়স্ক লোক আমাকে এই কথাটা শোনাইছিলেন যে নেট স্যালারি বের করতে হবে। আমার স্যালারি শিট এসেছিল এর আগে। ও আচ্ছা, তাহলে নেট স্যালারি লিখবো না, আপু যেহেতু বলছে। ভাই এটা পেয়েবল অ্যামাউন্ট কত লেখা যায়, মানে কত টাকা পে করবে আমাকে? আচ্ছা, ভালো একটা ইনফরমেশন দিছেন, লিখবো না এটাই ঠিক আছে। এখন আর কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ, এই স্যালারি শিটে আরেকটা আছে, যেটা হচ্ছে আমরা এখানে যে হোম রেন্ট বা মেডিকেল কস্ট এগুলো হচ্ছে যোগ করে, ঠিক আছে? আপনি হয়তো স্যারের একটা এক্সেল শিট দিছে, ওখানে একটা 5 নম্বর অঙ্ক আছে স্যালারি শিটে, হ্যাঁ? ওখানে আমরা মানে সর্বসাকুল্যে বেতন হয় এত টাকা, ঠিক আছে? যে বেতন থেকে আমরা সবকিছু মাইনাস করতে করতে আমার মান্থলি সেভিংস কত ওটা লেখা থাকে। এটা আপনাকে কোন স্যার দিছে? হ্যাঁ, সুব্রত স্যারের এক্সেল শিটে আছে, আপনি দেখেন নাই? না, ওইটা আমি দেখি দাদা, নাই এর ভাই। আগে ছিল, এর আগের এক্সেল শিটে এরকম একটা ছিল, আমিও দেখছি। ও আচ্ছা, হ্যাঁ। এরকম আসছে পরীক্ষায়? 4 নম্বর অঙ্ক, ঠিক আছে? না, এরকম আচ্ছা। কোনো পরীক্ষাতে আসে নাই, তবে আমরা প্র্যাকটিসের সময় করেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি হয়তো এটা করি নাই, আমি অত প্যারা নিতেছি আচ্ছা, না। এইটা আমি এইটাই করবো। সত্তার দেখিয়ে দিবেন এটা, ঠিক আছে? কিভাবে কি ওটা পরে ওই আপনাদের আচ্ছা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ওইটা আমি ই করে দেখবো দিবেন। না। আর লেলিন তো আছেই। ওকে, তাহলে স্যালারি শিটটা মোটামুটি হয়ে গেল নাকি, বুঝতে হ্যাঁ, পারছেন? স্যালারি শিট কমপ্লিট। আচ্ছা, এর ভিতর সবাই, আমার কথা হচ্ছে কি, এটা কি একটা সর্বশেষ বার বলা চলে? আরো দুই একবার এই 1-2 দিনে আসবো, সমস্যা নেই, কিন্তু কথা হলো স্যার আমি হুম বলি, এটা হচ্ছে আজকে দেখাইছি, কালকে আবার এইগুলোর উপরে ফুল একটা পরীক্ষার কথা বলো না এক ভাই, যে হুম 40 হুম মার্কের হুম প্রশ্ন হুম। করে একটা পরীক্ষা নিব না, দেখবো না কে পারে, হ্যাঁ, সেটাই একদম সেটাই। এগুলোই দিব না। হ্যাঁ, এই ক্লাসের উপর ভিত্তি করেই প্রশ্ন করতে হবে, তাহলেই হবে। আচ্ছা, আর কথা হলো এই যে প্রভিডেন্ট ফান্ড কেন বিয়োগ হচ্ছে, ট্যাক্স কেন বিয়োগ হচ্ছে, এগুলো তো বুঝতে পারছেন নাকি সব? মানে আমি নিজেও তো ওই যে বেতন পাচ্ছি, তো তো আমি দেখি যে প্রভিডেন্ট ফান্ড, ওটা হলো ওই যে টাকাটা তো জমা থাকে, ওটা তো বেতনে আর পাই না। ঠিক আছে, এর জন্য মনে হয় এটা মাইনাস হয়। আর একটু এই বিষয়টা আমি আমি নিজেও একটু কনফিউজড হয়ে গেছিলাম মাঝে মাঝে। এই বিষয়টা আপনার একটু ক্লিয়ার হবেন কিন্তু, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডে 7% 10% জমা রাখে, তো ওইটার বেতনে আর আসে না, বুঝলেন? মনে করেন আমার বেসিকে আমি 20,000, আমি এখন 20,440 টাকা পাচ্ছি।
তো ওর ভিতর প্রভিডেন্ট ফান্ডে আমি 4,000 টাকা জমা রাখি, তো ওইটা তো আর বেতনে ধরা যাবে না, আমি কত আসলে স্যালারি পাই, এরকম বিষয়টা হতে পারে, বা আমি এখনো মোটামুটি আপনারা আর বুঝতে পারেন বিষয়টা। ওকে। আর ট্যাক্স তো অবশ্যই মাইনাস হবে, এটা তো বোঝাই যায়, ট্যাক্স তো আমাকে দিতেই হবে, আপনারা তো বার্ষিক ট্যাক্স দেন, এই তো। আর বাকি এই যে যে আমাদের সরকারি যে আছে, যেমন এই যে মেডিকেল কস্ট আমিও পাই, আবার আমাদের ঝুঁকি ভাতা আছে, বুঝলেন, এই যে ঝুঁকি ভাতাটা যদি আপনাদের আসে রিক্স প্রাইস, এই বিষয়টা ঝুঁকি ভাতা কিন্তু প্লাস হয়, বুঝলেন, এই যে ভাতা ভুতা এটা সেটা, এগুলো কিন্তু আমাদের 6,000 টাকা, আপনারা জানেন যে এসআই সার্জেন্ট ঝুঁকি ভাতা 6,000 টাকা পায়। তারপরে এই যে মেডিকেল, তারপর অন্যান্য বিষয়, এগুলো সাধারণত যোগ হবে, এটা নর্মাল। ওকে, তাহলে এরপরে কোন পার্টে যাব লেলিন? এই লেলিন ভাই, হ্যালো। আচ্ছা, ও কাজ করছে, হ্যাঁ, ও আসুক, পরে আমরা, লেলিন শোনা যাচ্ছে না, যদি তুমি ওই যে মিউট হয়ে আছে কিনা দেখো। ওকে, হুম হ্যাঁ স্যার, আমার এখানে মিউট করা ছিল। এখন শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি হুম হুম বলতেছিলাম শুনতে পাচ্ছিল না হয়তো। লেলিন ভাই, আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি আগের যে আপনি কাজটা করলেন, হ্যাঁ, এখানে আপনি হচ্ছে টোটাল রেট আর হচ্ছে কোয়ান্টিটি, এই দুইটা যোগ করে আমার হচ্ছে টোটাল অ্যামাউন্ট আসছিল, ঠিক আছে? এই টোটাল অ্যামাউন্ট থেকে যদি আমি ওই 5% ছাড় বের করি, তারপর হচ্ছে সরকারি নিয়মে 15% ভ্যাট বের করে একসাথে আমি যদি ওই টোটাল অ্যামাউন্টটা বের হইলো, এটার সাথে যদি 3% আর হচ্ছে 15% দুইটাই মাইনাস করে দেই, তাহলে আমার হয়ে হ্যাঁ, যাবে হ্যাঁ। হবে কি করে ভাই? 15% যোগ হবে? এই তো, হ্যাঁ, ভাই বুঝছে, এই যে 15% যোগ হবে, এটা কে বললো? ভ্যালু অ্যাডেড আচ্ছা। ট্যাক্স তো বিয়োগ হয়। ভাই ভাই আমি বলি, আমি ভাই। একটা বিট ছিলাম ভাই। আচ্ছা ভাই, আমি 1 মিনিট কথা বলবো। হ্যাঁ, অবশ্যই বলেন, সমস্যা নাই তো। প্রোডাক্ট রেট আর হচ্ছে কোয়ান্টিটি, এই দুটো যোগ করার পরে টোটাল এখন আমি বলি ভাই, আপনি প্রথমেই ভুল বলতেছেন, এতক্ষণ কি বুঝালাম? কোয়ান্টিটি হলো আপনার ধরেন একটা, মানে দুইটা, ঠিক আছে? রেট হচ্ছে হলো আপনার একটার 10 টাকা করে, তাহলে দুইটার কত আসবে? যোগ করলে আসবে? গুণ করব এটা। হ্যাঁ, গুণ করবেন সবসময়, মানে গুণ কর- 2 এর অধিক থাকলে তখন গুণ হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, গুণ করতে এই যে অ্যামাউন্টটা বের হবে, এটার আমি 3% বের করব, পরেরটাতে হচ্ছে আমি আবার 15% ব্যাট করব, গুণ করে বের করে যখন টোটাল বের করব, তখন ওই আপনার টোটাল অ্যামাউন্টের থেকে যদি দুইটা একসাথে মাইনাস করে দেই, তাহলে হবে না? কিভাবে হলো ভাই? একটা মাইনাস হবে, একটা যোগ হবে। ট্যাক্স তো বিয়োগ হবে। ভাই ট্যাক্সটা বিয়োগ হয়, আমি ভাই লেলিন ভাই, এটা একটু আরেকবারই করে দেন তো, এই জিনিসটা এটা তো আমি মানে ক্লিয়ার একটু করে কষ্ট দেবো। লাগতেছে। হ্যাঁ, আপু ক্লিয়ার করে দেন তো। আচ্ছা, নেট প্রাইস এখানে ভ্যাটটা কেন যোগ হবে? কারণ এইটা হচ্ছে দোকানদার পাবে, দোকানদার যখন পাবে তখন একটা প্রাইসের উপর ভ্যাট থাকে ধরেন 15%, আপনার নেট প্রাইস আসলো হচ্ছে 10 টাকা, 10 টাকার উপর 15% ভ্যাট দিয়ে সেই টাকাটাও কিন্তু দোকানদারই পাবে। যখন দোকানদার পাবে, বুঝেন কথাটা, যখন দোকানদার পাবে তখন ওইটা যোগ হবে। আর যখন আমি পাবো, দোকানদার তো কিনবে প্রোডাক্ট গুলো। দোকানদার না, কিনবে, তাহলে আপনি গেছেন কি করতে দোকানে? এটা তো আমাকে আমাকে বের করতে বলছে না। আপু ঠিক আছে, আপু বলেন, আপুই রাইট, আপু ঠিক বলতেছেন। যখন দোকানদার পাবে, আপনি এটা বুঝেন যে নেট প্রাইস মানে হচ্ছে দোকানদার পাবে, নেট প্রাইস হচ্ছে দোকানদার যখন পাচ্ছে তখন ওই জিনিসটা যোগ হবে। আর যখন স্যালারি শিট, সেটা আমার স্যালারি শিট, আমি যখন পাবো তখন ওইটা বিয়োগ হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। এক্স্যাক্টলি, এটাই এতক্ষণ বলছি ভাই, নেট প্রাইসে আপনার ব্যাট সব সময় যোগ হবে, এইটাই মনে রাখেন, আপনার এত কিছু মাথায় নেওয়া লাগবে না, শুধু মনে রাখবেন নেট প্রাইস আসলে আমি ব্যাট যোগ করব, আর স্যালারি শিটে আমি ব্যাট বিয়োগ দিব। ঠিক আছে। ভাই আমি 30 সেকেন্ড কথা বলতে পারবো? ভাই ইএমআইটা দেখেন ভাই। ভাই কথাটা শুনি, বলেন বলেন বলেন। শর্টকাটে বলতেছি, ব্যাটের পূর্ণরূপটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। আর সংযোজন কথাটার মানে হচ্ছে এটা আমাকে যোগ করা লাগবে। তাহলে সহজ কথায় আমি এই কথাটা মনে রাখলে হচ্ছে যে এটা আমাকে যোগ করা লাগবে, বুঝছেন? এটাই বলতে চাই। আর স্যালারি এখানে ছিল মনে হয় ট্যাক্স ছিল 5%। এই তো, এবার তো বোঝার কথা সবার।
স্যালারি শিটে আপনার ভ্যাট আসবে না, কারণ ওটা হচ্ছে আপনার ঠিক আছে, ট্যাক্স দেওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ ট্যাক্স দেওয়া লাগবে, ভ্যাট ওখানে আসবে না। এখন যদি আপনি না তো বলেন পণ্য তাহলে না, আর কিছু আপনি তো বলার মানুষ, নাই। ঠিক হ্যাঁ। আছে, ভ্যাট সবসময় পণ্যের উপর হওয়া লাগে। আচ্ছা ভাই, এখন এই যে ইএমআই পারেন কে কে? সত্তার ভাই আছেন নাকি? হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই এটা দেখান ভাই, এটা পারি না। হ্যাঁ সত্তার ভাই, আপনি শুধু মাইকটা অন রাখেন। বসে আছি। সত্তার ভাই মাইকটা অন রাখেন শুধু। সত্তার ভাই, এখানে একটা আমি ডে আনছি আর একটা হলো ইয়ারে আনছি, ঠিক আছে? দুইটা দিয়ে দেখাই, তাহলে আর কি ভালো হয়। ভাই ওটা তাহলে ডে concept না, ওটা clear হবে। মান্থ। এটা মান। মান্থ ডে না। হ্যাঁ 60 তো মাস, মানে 5 বছর। এটা তো এখানে ডে দেওয়া দেখলাম। আরে ইএমআই তো হ্যাঁ, মান্থলি sorry। ইনস্টলমেন্ট, ওটা আপনি দৈনিক কিভাবে দিবেন? ওটা অবশ্যই মান্থ। বছরে থাকলেও না ভাই, 12 দিয়ে গুণ করে মান্থ বানাইতে হবে। হুম, ঠিক আছে। যদি বছরে থাকে তখন 12 দিয়ে গুণ করে মানতে আনা লাগবে। যেমন এই যে এখানেও মনে করেন 60 বছরই দিয়ে দিছি। তো এটা আমি ওইটা আর কি জাস্ট কপি করছি। না, 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 এখন এটা করছি। আমার কথা হচ্ছে বছর থেকে যদি আমি মান্থে নিয়ে আসতে পারি, আমি ডেট থেকে তো মান্থে নিয়ে আসতে পারবো। অত কষ্ট করা লাগবে না ভাই। ঠিক আছে, কিন্তু মাত্র 48 ডে রে আপনি কিভাবে মানতে আনবেন? 1.4 মান্থ বা 1.3 মান্থ, 48 days, 36 days। 36 ডে আপনার কত হয়? ভাই 1.3 ওটা মান্থ আনরিয়ালিস্টিক ভাই। হবে না ভাই কেন? ইএমআই মাসের না, শেষে না, দেয়, মাসের শেষে দেয়, মাসের মাঝখানে থাক, ইএমআই থাক। দেয় না, মাসের শেষে দেয়। এটা নিয়ে আচ্ছা, আমরা এত full তর্কে month না ভাবনা যাই, দিতে ঠিক করে আছে? তো লাভ নেই, আমাদের পরীক্ষাতে যেটা আসবে সেটা আমরা শিখি। আচ্ছা, তো ইএমআই এটা আপনার ইএমআই এর এরকম পূর্ণরূপটা থাকতে কি পারে কাইন্ডলি একটা। একটু বললে উপকৃত হতাম। ইএমআই এর পূর্ণরূপ জানি না আমি ভাই, দেখতে হবে গুগল সার্চ করে। এই ভাই সত্তর ভাই যেন কি বললেন? হ্যালো, ইকুয়েটেড দাঁড়ান। মান্থলি মান্থলি ইন্টারেস্ট না ইনস্টলমেন্ট। সরি ইনস্টলমেন্ট। লেনিন দাদা, হুম। ইএমআইটা দেখানো শেষ হলে একটু মজুরি শীট থাকলে দেখাই দিন। মজুরি শিট করে নেই ভাই। এই ভাই কে বলছিলেন যে ইএমআই এর ফুল মিনিং কি? এটা হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। আবার ধন্যবাদ। এটা মাসিক হিসাব করতে হবে। গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ কবির। তোমার ভয়েসটা একদম আনকমন, নাম না দেখে বলে দিতে পারি। আরে চালা। ভাই এই যে এখন হচ্ছে একটা মান্থে আছে, একটা হলো আপনার ইয়ার আছে, ঠিক আছে? তো খেয়াল করতে হবে যে ইয়ারে যেটা আছে ওইটা আমার 12 দিয়ে ভাগ করে আনতে হবে, 12 দিয়ে গুণ সম্ভবত। এটা আমি পুরোপুরি এখনো করি নাই, তারপরে বলে এখানে সূত্র দেওয়া আছে দুইটা। একটা হলো আপনার প্রথমে ইন্টারেস্ট রেট কে আপনার 12 দিয়ে ভাগ করে তারপরে হচ্ছে আপনার এখানে আনতে হবে। এই যে ইন্টারেস্ট রেট, এটাকে 12 দিয়ে ভাগ দিব। তো পয়েন্ট ভাই দেখা যাচ্ছে না, দেখা যায় না, বের কারণ হয়ে আবার দেখা যায় না। যার দেখা যাচ্ছে ভাই না, দেখা বের হয়ে আবার দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, দেখা যায় এখন। জি ভাই দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে আপনার। ভাই এটা যখন করলেন তখন তো দেখতে পারি না, একটু আবার দেখা দেন তো এটা। আপনার এই পর্যন্ত থাকবে প্রশ্নে, তারপরে আপনার প্রথমে মান্থলি ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। সেটা বের করার জন্য প্রথমে ইকুয়াল দিয়ে আপনার ইন্টারেস্ট রেটটা নেবেন, তারপরে এটাতে ভাগ দিবেন 12 দিয়ে, তারপর মান্থলি ইন্টারেস্ট রেটটা বের হয়ে যাবে। এই যে এখানে এটার ফর্মুলা, এই যে দেখেন, এই যে মান্থলি ইন্টারেস্ট রেটের ফর্মুলা দেওয়া আছে, ইন্টারেস্ট রেট ভাগ 12, ঠিক আছে? তারপরে আপনার ইএমআই এখানে দেখেন ইন্টারেস্ট রেট কিন্তু আমরা 12 দিয়ে ভাগ করে বের করছি, হ্যাঁ? তো ওইটা আপনার দ্বিতীয়বার বের করা লাগবে না। এখন আমাদের টাইমের এখানে আসি। টাইমে যদি দেখেন
এখানে টাইম যদি আপনার ইয়ারে থাকে, হ্যাঁ, তাহলে আপনার এটাকে কনভার্ট করে 12 দিয়ে গুণ করে কনভার্ট করতে হবে, তারপরে কমা দিয়ে লোন অ্যামাউন্টটা দিয়ে দিব, তাহলে ইএমআই চলে আসবে। আর এখানে মাইনাস দেওয়ার কারণ আমি জিজ্ঞাসা করছিলাম সত্তর ভাইয়ের কাছে, তো উনি বললো যে মাইনাস যদি দেই তাহলে আর কারেন্সি আমার চেঞ্জ করা লাগে না, অটোমেটিক প্লাসেই চলে আসে। তো এখানে প্রথমে ইকুয়াল দিয়ে আপনার পিএমটি লিখবেন, পি পি লিখলে একদম নিচে দেখবেন পিএমটি আছে, এখানে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে আমার এখানে কি আছে, তারপরে আছে আপনার ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট আমরা অলরেডি বের করছি ভাগ দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলো ভাই। ইন্টারেস্ট রেট, মান্থলি ইন্টারেস্ট রেট এটা বের করছি, তো এটাও নিতে পারেন, বা আপনি এইখানে দিয়ে আবার পুনরায় যদি ভাগও দেন সমস্যা হবে না, দিয়ে এখানে কমা দিলাম। তারপরে আছে হলো আপনার ভেরিফিকেশন হচ্ছে আবার নতুন। টাইম। টাইম আছে আমার ইয়ারে, বছরে, তো টাইমটাকে আমি গুণ দিব কিসের ভেরিফিকেশন? 12 দিয়ে, আবার কমা দিব। তারপরে থাকবে হলো আপনার লোন অ্যামাউন্ট। লোন অ্যামাউন্ট হচ্ছে আপনার এই যে এইটা কত, এখানে 5 লাখ, 5 লাখ দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, কি মানে তারপরে এন্টার দিব। নতুন করে আবার এন্টার দেওয়ার পরে এখানে ডলারে থাকবে, তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান এখানে কোথায় যে কারেন্সি আছে এখানে গিয়ে আপনার তুমি আগে একটু কারেন্সি কি কি তথ্য নিচ্ছে নাম্বারটা ভাই টাকায় নিব না, টাকায় না, বিডিটি দেন, লাস্টে বিডিটি। ওই কম্পিউটারে একটা ক্লাস এভাবে পাওয়া যাবে না লেলিন ভাই। সার্চ দিব কোথায়, সার্চের অপশনটা পাইতেছি না, এখানে সার্চ পাওয়া যায়। এবার বি লেখেন, এবার বি লেখেন ভাই। ঠিক আছে, পরে নক দিও ভাই। যেখানে সিলেক্ট করছিলেন না প্রথমে ডলার সিলেক্ট করে ওখানেই বি লেখেন। হ্যাঁ, এবার বিবিডি আসছে, নিচের দিকে আসে ভাই, নিচের দিকে। হ্যাঁ এই যে বিডিটি আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে ইএমআই। এটা হচ্ছে যদি বছর দেওয়া থাকে, টাইম ইন ইয়ার্স দেওয়া থাকে, তখন আর কি এই ফর্মুলাটা আমি আবার দেখেন এই যে এখানে দেওয়া আছে। প্রথমে ইকুয়াল দিয়ে পিএমটি লিখবেন, তারপরে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটা নেবেন, ইন্টারেস্ট রেট ভাগ হচ্ছে হলো আপনার 12, কারণ ইন্টারেস্ট রেটকে আমরা কনভার্ট করব সেজন্য আর কি 12 দিয়ে ভাগ দেওয়া। তারপরে নিতে হবে হলো আপনার টাইমটা ইয়ার আছে, এটাকে কনভার্ট করার জন্য 12 দিয়ে গুণ করব, মান্থে কনভার্ট করে তারপরে কমা দিব, কমা দিয়ে লোন অ্যামাউন্টটা নিব। এই সূত্রটা এই যে দেখেন ভালোভাবে। ভাই ওখানে কি ইন্টারেস্ট যে রেটটা 12% আছে ওটা কি পার ইয়ারে আছে? হ্যাঁ ওটা তো পার ইয়ারে থাকার কথা। হ্যাঁ এই জন্যই। আর ওখানে কি ভাই আরেকবার একটু করা যায় যে আপনার কোনটা ভাই? এবার ঘরে ভাই 0.01 একটু ক্যালকুলেশন করবেন। এই যে এটা হ্যাঁ আপনি তো হচ্ছে আবার মানে তাহলে তো আমার মান্থলি ইন্টারেস্ট রেটটা বের করা লাগে না। বের করা লাগে না মান্থলি ইন্টারেস্ট? হ্যাঁ কারণ ইএমআই তে তো আমি মান্থলি ইন্টারেস্ট একবার বের করতেছি ভাই। এখন কি বুঝাইলাম, এটা ডিলিট করে দেই, ঠিক আছে। হ্যাঁ তো এখানে আপনি যেটা বলছেন, হ্যাঁ পিএমটি নিলাম, তারপরে বলছেন আপনি মান্থলি ইন্টারেস্ট রেটটা নিয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে কমা দিলাম, তারপরে নিলাম হলো টাইম ইনটু 12 কমা লোন অ্যামাউন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এন্টার। এটার কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ সেটাই। এখন আপনার যদি এইটা আপনি বের না করেন তখন হচ্ছে আপনার ওই ফর্মুলা দিয়ে আপনার ভাগ করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ আর যদি বের করি তাহলে বের করেন তাহলে এটা দিয়েই করবেন, তখন আর ভাগ দেওয়া লাগবে না। আর প্রশ্ন যদি আমার মান্থলি ইন্টারেস্ট রেট চাই তখন বের করলাম ভাই। হ্যাঁ তখন বের করে নেবেন, ঠিক আছে। তো এটা কন্ট্রোলার এস দিয়ে সেভ করলাম। এখন এখানে টোটাল চাইলে টোটাল দিয়ে দিয়েন, এইগুলা ই করে অটো সাম দিয়ে আপনারা যদি এসে করে ভাই টাইম থাকে হলো 6 মাস। হ্যাঁ কি এই কোশ্চেনটাতেই যদি টাইম থাকে 6 মাস, 6 মাস মানে টাইম ইন ইয়ার আছে না, এখানে মান্থ 6 মাস থাকলো, তখন আসলে কি তা কেমন হবে?
হ্যাঁ, তখন এই যে মান্থেরটা এই যে আছে উপরে এটা দেখাইতেছে, এখানে তখন কি হবে, ঠিক আছে? ওকে। তখন আপনার মান্থলি ইন্টারেস্ট রেট বের করবো কিভাবে জানো বলেন তো, এখন বলেন এক একজন করে বলেন। 12% ভাগ 12। Good. হ্যাঁ ঠিক আছে, ইন্টারেস্ট হচ্ছে 12 ইন্টারেস্ট রেট ভাগ 12, ঠিক আছে? আমার মান্থলি ইন্টারেস্ট রেট বের হইছে। হ্যাঁ, এখন ইএমআই তখন ছিল আমাদের বছর, এখন আছে কি মাস, ঠিক আছে? এখন কথা বলি, তখন কিন্তু আমরা বছরে কনভার্ট করছি 12 দিয়ে গুণ করে, মনে আছে কিনা? এখন ডিরেক্ট গুণ করে দেব। হ্যাঁ গুণ করছিলাম, এখন আমাদের মাস আছে, এখন কিন্তু আমাদের গুণ করা লাগবে না। এখন দেখেন কি করে, এখন শুধু পিএমটি আনবেন, আনার পরে তারপরে আপনার ইন্টারেস্ট রেট বের করছি, ইন্টারেস্ট রেট নিলাম, কমা দিলাম, তারপরে আমাদের টাইম মাসেই আছে, তো আমাদের এটা বের করা লাগবে না। যদি বছরে থাকতো আমরা গুণ 12 দিতাম, কমা দিয়ে তারপরে লোন অ্যামাউন্টটা নিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার অ্যাড করে দিব। তারপরে আপনার কারেন্সি চেঞ্জ করতে মন চাইলে যদি সময় থেকে করবেন, না করলেও সমস্যা নেই। ভাই পিএমটির আগে কি মাইনাস দিতে হবে? মাঝে মাঝে মাইনাস চলে আসে ইএমআই তে। এখন এখানে আমি সবকিছু চেঞ্জ করছি, সেই জন্য আর কি মাইনাস আসে নাই। এখন এখন এখানে আপনার যদি দেখেন মাস বেশি, ওই যে 60-70 মাস যদি আসে তখন মাইনাস আসবে। বছর যদি দেখুন এখানে 60 বছর চলে আসে আর যদি রেট কম হয় তখন আপনার এখানে মাইনাস শো করে, তখন মাইনাস নেবেন। ঠিক আছে ভাই, এখন বুঝছেন বিষয় দুইটা? জি ভাই, মান থাকলে এখন কি যদি হবে? মাইনাস নেই তাহলে কি ভুল হবে? এখন মাইনাস নিলে কি হবে একটু দেখি প্র্যাকটিক্যালি। মাইনাস পিএমটি, ঠিক আছে? তো ইন্টারেস্ট রেট, মান্থলি ইন্টারেস্ট রেট, টাইম, লোন অ্যামাউন্ট, হাইট ব্র্যাকেট। না ভুল আসলো না তো, শুধু ওই যে লাল ছিল তখন, লাল কালার ছিল, এখন একটু ব্ল্যাক কালার হয়েছে, এই যে পার্থক্য। তো ভাই এটা নিয়ে অত ঘাটাঘাটি করি না, আমি জাস্ট শিখে আসছি আর আপনাদের বলতেছি যে এইভাবে বের করে সূত্র এইটা এটা আগেরটা মাইনাসই ছিল, ঠিক আছে? আগেরটা মাইনাসই ছিল, আপনার দুই সাইডে ব্র্যাকেট হয়ে লাল চিহ্ন থাকবে। ও আচ্ছা, যাক এটা আমার জানা ছিল না। তো এইভাবে আপনার যেভাবে মনে হয় করবেন, জাস্ট উত্তরটা মিললেই হবে ভাই। ফর্মুলা দেখবে, ফর্মুলা ঠিক থাকলেই হবে, আর ওরা প্রিন্ট করে আর কি দেখবে মিলতেছে কিনা, ওনাদের কাছে তো ভাই একটা কোশ্চেন থাকে। হ্যাঁ, কোশ্চেনটা হলো আমাদের এই এক্সেল শিটটা রেডি করার পরে কি প্রিন্ট করে আমাদেরকে প্রিন্ট করতে হবে নাকি না না, এই যে রেডি হয়েছে, কন্ট্রোলার এস দিছি, তারপরে সেভ হয়েছে অটোমেটিক, তারপরে এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে? তো বের হয়ে কি আমাকে বের করে দিতে হবে? হ্যাঁ, এই যে বের হয়ে যাওয়ার পরে আমার না না, ওরাই নিজেরাই হচ্ছে প্রিন্ট করে নিবে, ওগুলো আমাদের করতে দিবে না। এই ফোল্ডারটা আমার রোল নাম্বার দেওয়া থাকবে, ওটা প্রিন্ট করে নেবে সবকিছু। এই ফোল্ডারের ভিতরে আমার সবকিছু আছে। সবাই একটু পর পর সেভ করে নিয়েন, না হলে যদি চলে যায় কোনো কিছু ওরা কিন্তু দায়ী নিবে না এটার। এটাই বলতাম এইমাত্র যে আসলে পড়াশোনার সময় মনে থাকে সেভ করবেন, এটা মাথায় রাখতে হবে। আবার ঘন ঘন সেভ দিবেন না, একটু পর পরে শুধু সেভ দিবেন। টাইপের চেয়ে সেভ বেশি দেওয়া হইতাছে, এটা করেন না আবার। আমার তো ভাই সেভ হ্যাঁ ভাই বলেন। ভাই এই যে আপনি ইএমআইটা যেভাবে বের করছেন, আমি একটু অন্যভাবে করছিলাম, মানে আপনি যদি একটু ঢুকতেন তাহলে আমি বলতাম ওইভাবে যে ওইভাবে হয় কিনা। অন্যভাবে? আচ্ছা বলেন। হ্যাঁ, আমি শিখবো না, কারণ এখন এই মুহূর্তে সময় নেই। আপনার এটা হয়ে গেছে, তারপরেও আমি একটু বলি, আপনি দেখেন জিনিসটা যদি মানে আমার ঠিক আছে কিনা, বা যদি অন্যদের সহজ লাগে তাহলে করলো ওইভাবে। হ্যাঁ বলেন। আপনার ওইখানে ফার্স্টে যেটা দেওয়া রয়েছে, আপনার নেম দেওয়া থাকলো, লোন অ্যামাউন্ট দেওয়া আছে, তারপরে ডিউরেশন আমি ইয়ারে রাখলাম। এটা কি ইয়ারে মান্থে রাখছেন? তো ইয়ারে দেওয়া ছিল না ওইটা? এটা আমি ধরেন দুইটা প্রশ্ন আপনার মান দেওয়া আছে, আপনার মান্থে দেওয়া আছে? হ্যাঁ ধরেন মান্থেই দেওয়া আছে। মানে আমি ইয়ারে দেওয়া থাকলে ওইভাবে সুবিধা হয়, সেটা সেই জন্য বলছিলাম। হ্যাঁ এই যে ইয়ারে ধরেন, এই যে এটা ইয়ারে, হ্যাঁ ইয়ারে এটা দেওয়া আছে, রেট আছে। এবার এরপরে আমি শুধু ইন্টারেস্টটা বের করে নিলাম আপনার ওই যে পিএনআর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আই গো টু পিএনআর যেটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, বের করলেন, বুঝতে পারছি। হ্যাঁ, ইন্টারেস্টটা বের করার পরে তারপরে টোটাল অ্যামাউন্ট,
তারপরে আপনার টোটাল অ্যামাউন্টটা বের করলাম, যে হচ্ছে আপনার ওই যে ইন্টারেস্ট যেটা বের হয়েছে ওইটার সাথে আপনার লোন অ্যামাউন্টটা, হ্যাঁ যে ওই দুইটা অ্যাটাচ করলাম, করলে হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট আসতেছে। দেন আপনার এ হচ্ছে গোবিন্দ আপনার- ভাই, পিএনআর তো হচ্ছে, আরে ভাই পিএনআর তো হচ্ছে সরল মুনাফা, এটা তো চক্রবৃদ্ধি হবে। আর মান্থলি প্রতি মাসে মাসে এটা চক্রবৃদ্ধি হবে, এটা পিএনআর দিয়ে হবে না। মাত্রই বলতে যাচ্ছিলাম আমি, পিএনআর হচ্ছে আপনার সরলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আই ইজ ইকুয়াল টু পিএনআর এর সূত্র অনুসারে। ভাই আপনি এইভাবেই করেন। ভাই ভাই সময় কম কারেন্সিটা আছে, অল্প কিভাবে অল্প বিডিটিতে চেঞ্জ করে একটু দেখা দেন যদি। জি ভাই। আচ্ছা ভাই ধন্যবাদ। ভাই কারেন্সি ডলারটাকে কিভাবে বিডিটি মানে বাংলাদেশ টাকায় মানে রূপান্তর করে এটা যদি একটু দেখাইতেন আর কি। ওই যে এখানে ডলার আছে, তো আপনার উপরে দেখবেন কারেন্সি লেখা, এখানে যাবেন, তারপরে আপনার এই যে মোর নাম্বার ফরম্যাট এইখানে ক্লিক করবেন, দেন এই ডলারের এইখানে ক্লিক করার পর বিডিটি দিবেন। ভাই ঘরগুলা আগে মার্ক করে নেন সব, এখন শুধু প্রথমটা চেঞ্জ হবে। লেলিন ভাই ক্লাসটা পুরোপুরি দেখতে পারি নাই, ভিডিওটা একটু দেওয়া দেবো হ্যাঁ, বা কোথাও কোথাও কি থাকবো এটা? স্যারের কাছে থাকবে তো এটা। ও আচ্ছা, থাকবে তো ভালোই, ধন্যবাদ। যে এখানে টাকাও আনা যায়, ওইখানে দেখছিলাম সার্চ দেওয়া ছাড়া এখানে টাকাও আছে, পাশে এই পাশে টাকাও অপশন আছে, তো বিডিটি তে আনছি, তো এটা যোগ করে দিলে হবে অটো সাম দিয়ে, পরে এখানে আপনি টোটাল দিয়ে দিয়েন মার্জ করে। ধন্যবাদ আচ্ছা ভাই। ভাই, আজকে এই তিনটাই থাক, এখন পাওয়ার পয়েন্ট আছে, তারপরে আবার ওয়েব ব্রাউজিং আছে, এগুলো একটু দেখি। আচ্ছা এক্সেল তাহলে এই তিনটেই থাক, আর কালকে আপনার একটা ক্লাসে আসবো নি। আর তো সব মিলিয়ে আজকে আব্দুস সত্তার, তারপর ফারহান, মিষ্টি প্রামাণিক, মোটামুটি অভিজ্ঞ কয়েকজন আছে আমি দেখলাম। তো আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, নিজেদের জন্যও থাকবেন, আবার গড়ে পড়তায় আপনারা আমার প্রতিনিধিও বলা যায়। তো এর জন্য অবশ্যই আমার হয়ে আপনারা কাজ করছেন, এর জন্য কৃতজ্ঞতা জানাই। এখন কাহিনী হলো যে মিষ্টি প্রামাণিক, তুমি তো একটু অভিজ্ঞ আছো, তুমি ক্লাসের পরে ওই বিষয় নিয়ে একটা একটু ওদেরকে একটু বলো যে কিভাবে কি ওইখানের পরিস্থিতি। তুমি তো সব কিছু করছো, তোমার এই থেকে মোটামুটি তোমার নেতিবাচক অভিজ্ঞতা বাদ দিয়ে বাকিটুকু একটু বলিও, হ্যাঁ? ওকে, এখন আমরা এই স্লাইডটা রেকর্ডটা বন্ধ করি।